আজকে আমরা আলোচনা করব পিচ নিয়ে, যে কিভাবে আমরা আমাদের গলায় সঠিক পিচ চুজ করব। ঠিক আছে, পিচ ভীষণ একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ গান শুরু করবার সাথে সাথে কিন্তু সবার প্রথম যেটা আমরা বলি ফার্স্টে, যে আমাদের গলায় আমাদের ভয়েস যে কোন পিচের সাথে পারফেক্ট ম্যাচ হচ্ছে বা কোন পিচে আমরা মানে কমফোর্টেবলি গাইবার জন্য একদম ফিট। তাহলে সেইটা মাপদণ্ডটা কি, কিভাবে আমরা বুঝবো যে এই পিচটাই আমার জন্য পারফেক্ট বা এই পিচটাই আপনার জন্য পারফেক্ট? তাহলে তার একটা মেজারমেন্ট আছে। সেই মেজারমেন্ট টেপটা কি, কিভাবে আমরা আমাদের ভয়েসটাকে মেজার করব, সেই নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আজকে দুটো পয়েন্টে আলোচনা করব। ফার্স্ট, হোয়াট ইজ দ্য কারেক্ট পিচ ফর ডেলি প্র্যাকটিস, মানে আমরা রেগুলার যে প্র্যাকটিস করি তার জন্য আমাদের কোনটা সঠিক পিচ। আর সেকেন্ড পার্ট হলো হোয়াট ইজ দ্য কারেক্ট পিচ ফর সংস, যখন আমরা কোনো বলিউড সং কিংবা ডিফারেন্ট টাইপ অফ লাইট মিউজিক গাই, সেই সময় আমরা কিভাবে আমাদের পিচকে সেট করব আমাদের গলাতে। তাহলে এই দুটো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ গলার প্রত্যেকের ভয়েস, প্রত্যেকের আওয়াজ কিন্তু একটা ইউনিক, এবং দেয়ার ইজ নো কমন পিচ ফর এভরিবডি। প্রত্যেকের জন্য কিন্তু কোনো কমন পিচ হয় না, এমন কোনো পিচ নেই যে এই পিচটা সকলের গলার জন্য সেট হয়ে যাবে। কিন্তু আমাদের প্রত্যেকের ভয়েস কিন্তু ইউনিক, তাই প্রত্যেকের ভয়েসের জন্য আলাদা আলাদা আমাদের পিচ থাকে, আর সেই পিচটা আমাদেরকে বুঝে নিতে হয়, জেনে নিতে হয়। সেই পিচটা সেট করবার পরেই কিন্তু আমাদের প্র্যাকটিস বা আমাদের গান, আমাদের মিউজিক্যাল জার্নিটা শুরু করতে হয়। ঠিক আছে, ইউ নিড টু ফলো ভেরি সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য বেস্ট পিচ ফর ইউ টু সিং। তাহলে আজ আমরা জানবো যে কিভাবে আমরা আমাদের ভয়েসকে আমাদের সঠিক, কিভাবে আমাদের ভয়েসের জন্য সঠিক পিচ আমরা চয়ন করব। নমস্কার, সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। আবারও ফিরে এসেছি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটার প্রশ্ন অনেকের মনে থাকে, অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে এই সঠিক পিচটা কিভাবে বুঝবো। আজকে এটা নিয়েই আলোচনা করব, কিন্তু আলোচনার সাথে সাথে এটাও অবশ্যই বলবো, যদি আপনি আপনার কোনো গুরুর কাছে শিখছেন, আর যদি নাও শিখছেন, কোনো গুরুর গাইডেন্স নিয়ে যদি আপনার পিচ বা স্কেল আপনি নির্ধারিত করেন, সেটা অবশ্যই অনেক বেশি প্রেফারেবল। আজ যেটা নিয়ে আলোচনা করব, এটা থেকেও কিন্তু আপনি আপনার পিচটা সঠিক কিনা সেটা অ্যাটলিস্ট আপনি নিজেই নিজেকে জাজ করতে পারবেন। তাহলে চলুন, এই যেমন পিচ, কেউ জিতে গাইছে, কেউ জি শার্প, কেউ এ শার্প, সি, এফ, আলাদা আলাদা আমরা পিচে আলাদা আলাদা শ্রুতিতে আমরা গেয়ে থাকি, রাইট? যদি কেমনভাবে আমরা আমাদের যখন আমরা গান গাই, আমাদের তিনটে অক্টিভ থাকে, আমরা সবাই জানি। একটা লোয়ার অক্টিভ, মিডিল অক্টিভ অ্যান্ড হায়ার অক্টিভ। তাহলে লোয়ার অক্টিভে একটা রেঞ্জ নেব, মিডিল অক্টিভটা পুরো থাকবে, আর হায়ার অক্টিভেরও একটা রেঞ্জ, মানে একটা মিনিমাম শ্রুতি পর্যন্ত আমরা আমাদের রেঞ্জটাকে নেব। এবার এই রেঞ্জটাকে কিভাবে ব্যালেন্স করতে হবে, আর এই রেঞ্জটাকে কিভাবে আপনাকে সঠিক চয়ন করতে হবে, সকলের জন্য কিন্তু এটাও যেমন প্রত্যেকের পিচ আলাদা হয়, তেমন কিন্তু প্রত্যেক সিঙ্গারের রেঞ্জটাও আলাদা থাকে। আরেকজন এই রেঞ্জে গাইছে মানে আমিও এই রেঞ্জে গাইবো, সেটা কিন্তু কোনো কম্পালসারি নয়। আর এই ধরনের কখনো কারুর শুনে সেই রেঞ্জটা ফলো করলাম ওই শ্রুতিটাই, সেটাও কিন্তু একদম সম্পূর্ণ ভুল ধারণা, সেটা করা কখনোই উচিত নয়। সকলের রেঞ্জ, গলার রেঞ্জ আলাদা, সকলের পিচ আলাদা, তাই নিজের গলা, নিজের পিচকে বুঝে নিজের রেঞ্জকে ধীরে ধীরে বাড়াতে হবে, কিন্তু কাউকে কপি বা ফলো করে নিজের রেঞ্জকে নির্ধারিত করবেন না। যদি ধরে নিলাম জি শার্প, তাহলে জি শার্পের মিডল অক্টিভটা কেমন হবে? সা, জি শার্প, সা, সা রে গা মা পা ধা নি সা,
যখন মন্দ্র সপ্তকে আসবো, সা নি ধা পা পা ধা নি সা, এখানে কিন্তু মিডিল অক্টিভ আমি একদম স্বাচ্ছন্দ্যে গাইতে পারলাম। আবার লোয়ার অক্টিভকেও কিন্তু নি ধা পা, আমার গলায় কোথাও কোনো স্ট্রেন আসলো না, আমি খুব সাবলীল ভাবে গাইলাম। এবারে তার সপ্তক দেখবো, সা রে গা মা গা রে সা। এই যে আমি সা রে গা মা সাবলীল ভাবে গেলাম, সাবলীল ভাবে আসলাম। তাহলে সা নি ধা পা মন্দ্র সপ্তকে 4টে স্বরকে ব্যবহার করলাম। সেম হায়ার অক্টিভে মানে তার সপ্তকেও সা রে গা মা 4টি ব্যবহার করলাম। যদি মনে করুন এই জি শার্পে কেউ মানে মিডিল অক্টিভ ঠিকঠাক গাইছেন, কিন্তু মন্দ্র সপ্তকে মানে যখন আমরা লোয়ার অক্টিভে গাইছি তখন অনেকে গান সা নি ধা পা, অনেকে সা নি ধা পা, এই যে কতটা ভেতরে ঢুকে সংকুচিত হয়ে গেল আওয়াজটা, সা নি ধা পা চেস্ট থেকে, তখন যেন মনে হচ্ছে ভেতরে পেট থেকে আপনার আওয়াজটা আসছে। ইমিডিয়েট ওই স্কেল মানে ওই পিচে গান গাওয়া বন্ধ করুন, তার মানে ওটা আপনার জন্য ঠিক নয়। সেম তার সপ্তকে যেতে গিয়েও যদি আপনার ভয়েসের মধ্যে স্ট্রেন আসছে, সা রে গা মা, ওখানে যদি সা রে গা গাতে অনেক কষ্টে মা মা মা, এই যে পার্থক্য মানে একটা স্বতঃস্ফূর্ত ভাবে মাতে পৌঁছানো, আর একটা আপনি জোর করে আওয়াজটাকে নিয়ে পৌঁছাচ্ছেন, সেই ক্ষেত্রে ওই স্কেল আপনার জন্য ঠিক নয়। এটা প্রথমে বুঝলেন। তাহলে যে স্কেলে আপনি গান গাইছেন সেই স্কেলটা বুঝুন যে আপনি কমফোর্টেবলি একদম স্বতঃস্ফূর্ত সাবলীল ভাবে নিচে এবং ঠিক অতগুলো স্বর ওপরে এইটা আপনি চলাচল করতে পারছেন, আপনার আওয়াজ ম্যাচ হচ্ছে কিনা, রাইট? তার মানে সেটা আপনার জন্য সঠিক। এইবারে মনে করুন কেউ এ স্কেল সা, যাকে আমরা বি ফ্ল্যাট বলি, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, চলে আসলাম সাবলীল ভাবে মিডিল অক্টিভ, সা নি ধা পা ধা নি সা, লোয়ার অক্টিভ সা রে গা মা গা রে সা, মা পর্যন্ত সাবলীল ভাবে চলে গেলাম। তার মানে এই যে মন্দ্র মানে লোয়ার অক্টিভে পা আর হায়ার অক্টিভের মা, এই রেঞ্জটায় আমার গলায় কোথাও স্ট্রেন আসলো না, একদম খুব কমফোর্টেবলি গাইতে পারলাম। তার মানে এই স্কেলে আমি একদম পারফেক্ট, এই স্কেলে আমি ডেলি প্র্যাকটিস, ডেলি রিওয়াজ, ডেলি যা আমরা আমাদের গান বা বন্দিশ বা রেওয়াজ করি করতে পারি। তাহলে এটা তো বোঝা গেল যে স্কেল মানে যখন আপনি পিচটাকে নির্ধারিত করবেন, তার মানে মন্দ্র সপ্তক বা তার সপ্তক কোথাও আপনার গলা মানে স্ট্রেংথ হলেও হবে না, আর গলা একদম খুব মানে সংকুচিত হয়ে যাচ্ছে, স্কুইচ করেও আপনাকে গান গাইলে হবে না। যখন মন্দ্র সপ্তকে যাচ্ছেন আপনার মনে হচ্ছে পেট থেকে আওয়াজটা আসছে, তার মানে সামথিং রং। আর যদি ওপরে যাচ্ছেন, যদি মনে হচ্ছে আওয়াজটা গলায় অনেক স্ট্রেন আসছে বা গলাটা হেড ভয়েস নয় তার আপার ভয়েস থেকে আসছে, মানে যেটা আমরা ফলসেটো বলি, তার মানে জানবেন যে সেই পিচটা আপনার জন্য ঠিক নয়। গিয়ে আপনাদেরকে বোঝালাম, আশা করবো আপনারা বুঝতে পারলেন। এবারে আরেকটা এখানে প্রবলেম হয়, কেমন মনে করুন কিছু মানুষ সাপোজ যদি আমি জি স্কেল নিই, জি স্কেলে তার সপ্তকের 4টে বা 5টা মানে যখন আমরা তার সপ্তকে চলে যাচ্ছে সেই সময় কিন্তু সা রে গা মা ইভেন পা পর্যন্ত আওয়াজ যাচ্ছে, কিন্তু নিচের দিকে যখন আমরা মন্দ্র সপ্তকে আসছি সেখানে কিন্তু সা নি ধা তারপরে কিন্তু আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে, আর আসছে না। তাহলে তাকেও ইমিডিয়েট বন্ধ করতে হবে যে আমি তার সপ্তকে আমার আওয়াজ যাচ্ছে, তার মানে স্কেল আমার জন্য পারফেক্ট, তেমনটি নয়। কিন্তু তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে জি
যদি এই সিচুয়েশন আপনার গলার মধ্যে তৈরি হয়েছে যে আপনি বেশি মন্দ্র সপ্তকের নিচে নামতে পারছেন না, একটা বা দুটো স্বর, কিন্তু তার সপ্তকে বেশ 3-4টে স্বর আপনি ওপরে চড়ে যেতে পারছেন, তাহলে সেটা আপনার জন্য সঠিক পিচ নয়। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা বা দুটো পিচ বাড়িয়ে নিতে হবে। মানে যদি কেউ জিতে হচ্ছে তাহলে আপনি এ বা এ শার্পে গান, যদি আপনার ভয়েসটা মা বা পাতে যাচ্ছিল তো মোটামুটি আপনার গাতে বা মা পর্যন্ত যাবে, সেই ক্ষেত্রে কিন্তু মন্ত্র সপ্তকে আপনি জায়গা পেয়ে গেলেন নিজের দুটো তিনটে স্বরকে নিচে নামাবার জন্য। কারণ জিতে যখন আপনি একটা সাডেন পিরিয়ডের পরে মানে গলার নিচে নামাতে পারছেন না সা নি দা, সেই বেসিক স্বরটা যেই একটু ওপরে তুলে দিলাম পিচটা, এই শার্পে চলে গেলাম, তাহলে সেক্ষেত্রে सा টা জি, सा রে গা মা পা ধা নি সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা, এরকম গলার কন্ডিশন হয়ে যাচ্ছে। ধাটা অনেক মোটা লাগলো পেট থেকে আর পাতেই পৌঁছাতে পারলাম। সেই ক্ষেত্রে যদি আমি একটা স্কেল ওপরে করে নিই, যদি আমি মনে করুন এতে গাইব, সেখানে সেক্ষেত্রে আমি পা পর্যন্ত না গিয়ে আমি গা পর্যন্ত যাব, আর আমি লোয়ার অক্টিভেও কিন্তু 2-3টে স্বর নিচে নেমে আসতে পারবো। কেমন, সা सा रे गा मा पा धा नी सा रे गा रे सा नी धा पा मा गा रे सा নি ধা পা, যেখানে প্রথমে জি স্কেলে ভয়েস এত ডাউন হচ্ছিল না, যেই আমি ওটাকে এ স্কেলে গাইলাম আমি কিন্তু মন্দ্র সপ্তকে নি ধা পা টাচ করতে পারলাম, ইভেন তার সপ্তকেও কিন্তু গা পর্যন্ত চলে গেলাম, এফর্ট করলে মা পর্যন্ত টাচ করতে পারবো। বোঝাতে পারলাম যে কিভাবে আপনাকে পিচটা অ্যাডজাস্ট করতে হবে। এবারে ঠিক অপোজিটটাও হতে পারে অনেকের ক্ষেত্রে, মনে করুন মন্দ্র সপ্তকে আপনি অনেকটা কমফর্টলি নিচে নামতে পারেন কিন্তু তার সপ্তকে যেতে পারছেন না, সা নি ধা পা মা গা, ওপরে সা সা রে গা, আর যেতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা বা দুটো স্কেল আপনাকে নিচে নিয়ে আসতে হবে। আপনি কি করবেন, এফ বা এফ শার্প, মনে করুন আপনি জিতে গাইছেন, মন্দের সপ্তকে আসতে পারছেন তার সপ্তকে যেতে পারছেন না, তাহলে সেই ক্ষেত্রে যদি আমি এফ শার্পে গাই, তাহলে এফ শার্পে কেমন গাইব, রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা সা নি ধা পা ধা নি সা সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা। ঠিক, তাহলে এইভাবে যদি কারুর লোয়ার অক্টিভ কমফোর্টেবল, মানে অনেকটা স্বর আপনি খাদের দিকে নামতে পারছেন কিন্তু হায়ার অক্টিভে যেতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, স্কেলটাকে নিচে নিয়ে আসতে হবে। মানে জিতে বা জি শার্পে আপনি মনে করুন নিচে লোয়ার অক্টিভ ভালো গাইতে পারছেন কমফোর্টেবলি, বাট তার সবথেকে যেতে পারছেন না, তাহলে আপনি এফ বা এফ শার্পকে চয়ন করুন, একটা বা দুটো স্কেল নিচে নিয়ে আসুন, তাহলে আপনি দেখবেন আপনার লোয়ার অক্টিভ এবং হায়ার অক্টিভে আপনি গা পর্যন্ত অ্যাটলিস্ট পৌঁছে যাচ্ছেন। ঠিক একইভাবে যাদের হায়ার অক্টিভের নোট পৌঁছে যায় কিন্তু লোয়ার অক্টিভে নামতে পারেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা বা দুটো স্কেলকে আগে নিয়ে যেতে হবে, ইনক্রিজ করতে হবে, মানে আগে বাড়িয়ে যেতে হবে। তা সেক্ষেত্রে আপনি মন্দ্র সপ্তকে মানে লোয়ার অক্টিভে কমফোর্টেবলি 2-3টে স্বরকে ইউজ করতে পারবেন। বোঝা গেল? এইবারে আমরা পিচটাকে কিভাবে ব্যালেন্স করব।
মানে এই যে আমাদের মেন পিচ, মিডিল অক্টিভ মাস্ট, ওটা ছাড়া তো কোনো অক্টিভ দাঁড়াতেই পারবে না, নামান্দ্র। মানে লোয়ার অক্টিভ, যদি আমরা দাঁড়িপাল্লার স্ট্যান্ড যেটা থাকে, স্ট্যান্ড হলো মিডিল অক্টিভ। মিডিল অক্টিভের রাইটে আছে হায়ার অক্টিভ, আর মিডিল অক্টিভের লেফটে আছে লোয়ার অক্টিভ। তাহলে এই দুটোকে আমাদের ব্যালেন্স করতে হবে। যখন আমরা ভোকাল, আমাদের এই যে ভয়েস রেঞ্জটা কিভাবে করব, আমাদেরকে দুদিকে কিন্তু একটা একটা করে বাড়াতে হবে। যদি এই আপনি মনে করুন আপনার মানে লোয়ার অ্যাক্টিভে সা সা নি ধা পা 1 2 3 4 নামলাম, সেম আমাকে হায়ার অক্টিভেও যেতে হবে। এখানে 4টে স্বর নামলাম, তাহলে হায়ার অক্টিভেও সা সা রে গা মা গা রে সা, সা সা নি ধা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা গা রে সা, সা রে ধা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা, রে গা মা পা ধা নি সা, রে গা মা গা রে সা। এইটা হলো গলার রেঞ্জ। তাহলে আপনাকে ব্যালেন্স, যদি আপনি মনে করুন সা নি ধা 3টে নামতে পারছেন, তাহলে সা নি ধা 1 2 3, লোয়ার অক্টিভে 3টে সা সা রে গা রে সা, নি ধা পা মা গা রে সা নি ধা নি সা। অক্টিভ ব্যালেন্স আপনাকে এইভাবে করতে হবে। যখনই আপনি লোয়ার অক্টিভে একটা স্বর এগিয়ে ধাপ এগিয়ে যাবেন, হায়ার অক্টিভেও কিন্তু একটা ধাপকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। দ্যাট ইজ দ্য রাইট প্রসেস টু চুজ ইয়োর কারেক্ট পিচ। তাহলে পিচের যে রেঞ্জ, এই রেঞ্জটা কিভাবে তৈরি করবেন বুঝতে পারলেন। আর আশা করব এরপরে আপনারা আর ভুল করবেন না। যখনই আপনি নি ধা কমফোর্টেবলি গাইতে পারছেন, তখন চেষ্টা করুন লোয়ার অক্টিভে পাকে টাচ করতে, অ্যাজ সেম অ্যাজ হায়ার অক্টিভ মাকে টাচ করতে। এমন যেন আমাদের রেঞ্জের মধ্যে না হয় যে আমরা হায়ার অক্টিভ অনেকটা চলে যাচ্ছি কিন্তু লোয়ার অক্টিভে আমরা বেশি ধাপ নিচে নামতে পারছি না। সেক্ষেত্রে আপনাকে স্কেল পিচকে আবার অ্যাডজাস্ট করতে হবে, যেমনভাবে একটু আগেই বোঝালাম। এবারে চলে আসবো পরের বিষয়। সেকেন্ড পার্টটা কি, যে গানে আমরা কিভাবে পিচ নির্ধারিত করি। দেখুন, যে গলাতে আমরা ডেলি প্র্যাকটিস করি সেটা কিন্তু কোনো জরুরি নেই যে ওই পিচেই আপনাকে প্রত্যেকটা গান গাইতে হবে। কেন নেই? কারণ যে কোনো গান, প্রত্যেক গানের পিচ কিন্তু আলাদা থাকে। বাট যখন আমরা ডেলি প্র্যাকটিস করি, আমাদের যে এই ভোকাল রেঞ্জটা থাকে বা যে পিচে আমরা প্র্যাকটিস করি না কেন, আমাদের নর্মালি যে সমস্ত বন্দিশ বা রেওয়াজের ডিফারেন্ট টাইপ অফ এক্সারসাইজ থাকে, সেই এক্সারসাইজগুলো কিন্তু মোটামুটি একই তাদের বিহেভিয়ার থাকে, তাদের নোট মোটামুটি রেঞ্জ, নোটের যে রেঞ্জ, সেই রেঞ্জটাতে কিন্তু সেম থাকে। সে যে কোনো আপনি রাগ গান বা কোনো বন্দিশ গান, কোনো ডিফারেন্ট টাইপ অফ এক্সারসাইজ গাইছেন, কোনো মর্নিং রেওয়াজের বা তার সপ্তক, মানে আমাদের রেঞ্জটার মধ্যেই আমরা গাইতে পারি। সেটাতে আপনি স্বতন্ত্র, আপনি কোন পিচে কমফোর্টভাবে গাইতে পারবেন। মনে করুন আপনার কাছে একটা রাগ ভৈরবের নোটেশন আছে, সেই নোটেশনটা কেউ গাইছেন সি শার্পে, কেউ গাইছেন এফ শার্পে, কেউ গাইছেন জি শার্পে, কেউ গাইছেন জিতে, তাই সে তার মতো পিচে গাইতে পারে। ঠিক আছে, এটা সেখানে কিন্তু কোনো টেস্টিং থাকে না যে এই গানটা এই পিচেই শুনে অভ্যস্ত। তাহলে সেখানে মোটামুটি একটা রেঞ্জ আমাদের থাকে, যে রেঞ্জটাই আমরা গাই, যে মোটামুটি তার সপ্তকে গা বা মা ম্যাক্সিমাম, আর মন্দ্র সপ্তকে পা বা মা ম্যাক্সিমাম, পা আর ওদিকে গা ধরে নিতে পারি। এই রেঞ্জের মধ্যেই আমাদের প্র্যাকটিস লেভেলটা থাকে, ডেলি প্র্যাকটিস রেঞ্জ, যার জন্য আমরা তাকে বলি ডেলি প্র্যাকটিস রেঞ্জ পিচ। এবার গানের ক্ষেত্রে কি করবেন, গানের ক্ষেত্রে অনেক গান থাকে, যেমন অনেক হায়ার নোট থেকে শুরু হচ্ছে, আর অনেক গান থাকে যেটা লোয়ার নোট থেকে শুরু হচ্ছে। কিভাবে বুঝবো কোনটা কোন নোটের গান? তাহলে সবার প্রথমে আমাদের দেখতে হবে যে হোয়াট ইজ দ্য লোয়ার নোট, মানে ওই গানে সব থেকে লোয়ার নোট কোনটা ইউজ করা হয়েছে আর কোনটা হায়ার নোট। সাপোজ ধরে নিলাম কোনো একটা গানের লোয়ার নোট ইউজ হয়েছে
লোয়ার অক্টিভ মা। মনে করুন ওই গানটির লোয়ার নোট লেগেছে মন্দ্র সপ্তকে মা, আর হায়ার অক্টিভে মানে যদি আমরা তার সপ্তকে সা, এই রেঞ্জ মানে হায়ার সব থেকে ম্যাক্সিমাম সাতে গেছে, আর এদিকে সব থেকে লোয়ার নোট লেগেছে মা। তাহলে এই ধরনের গানকে আমরা কি বলবো? লোয়ার অক্টিভ রেঞ্জ। মানে এই গানটা কিন্তু খুব হাই নোটের গান নয়, মোটামুটি আমরা লোয়ার অক্টিভ টু মিডিয়াম অক্টিভ রেঞ্জের গান। এই ক্ষেত্রে আই এম নট টকিং অ্যাবাউট হোয়াট ইজ দ্য অরিজিনাল পিচ অফ দ্যাট সং। যে কোনো গান আপনি নিতে পারেন, তাহলে সেই গানের অরিজিনাল পিচ কম্পোজার কোনটা নিয়েছেন, আমি কিন্তু সেই বিষয়ে কথা বলছি না। অরিজিনাল গানটা যে পিচেই হোক না কেন, আমি কিন্তু সেই পিচের কথা বলছি না। আমরা নির্ধারিত করব আমাদের পিচ হিসাবে গানটা কতটা শুনতে শ্রুতিমধুর হবে। তাহলে এই যে রেঞ্জটা, ওই গানটাকে খালি আমরা চেক করব যে লোয়ার নোট আর হায়ার নোট কোন শ্রুতিতে লাগানো ম্যাক্সিমাম ইউজ হয়েছে। অরিজিনাল গানটা কোন স্কেলে বা কোন পিচে গাওয়া হয়েছে সেখানে আমরা যাচ্ছি না। বুঝে গেলাম এই যে একটা মানে মন্দ্রের মা আর তার সাথে সা। তাহলে সেই ক্ষেত্রে মনে করুন কারোর ডেলি প্র্যাকটিস রেঞ্জ জি বা জি শার্প, সেক্ষেত্রে কিন্তু সে এ বা এ শার্পে গানটাকে গাইতে পারে। কারণ জি শার্পে যদি ওটার ম্যাক্সিমাম লেভেল তার সব থেকে সা থাকে, আর যখন আপনি এ শার্পে গাইছেন তখন কিন্তু মোটামুটি ওই রেঞ্জেই গলাটা যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কি করলাম, একটা বা দুটো স্কেল আমরা পিচটাকে বাড়িয়ে নিয়ে গানটা প্রেজেন্ট করলে সেই গানটার একটা বিউটি, এই গানের একটা সৌন্দর্যতা বেড়ে যাবে যখন আমরা পরিবেশন করব। ঠিক তেমনভাবে আর একটা কোনো গানের এক্সাম্পল মনে করুন, আপনি অন্য কোনো একটা যে কোনো গান আপনি নিতে পারেন। আমি কোনো গানের এক্সাম্পল পার্টিকুলার এখানে দিচ্ছি না, বা কনসেপ্টটা ক্লিয়ার করবার জন্য বোঝাচ্ছি। মনে করুন কোনো গান, আমরা একটা গান নিলেন, সেই গান সেকেন্ড কোনো একটা গান আমরা আপনি নিলেন, সেই গানে আপনি দেখছেন যে তার লোয়ার নোট মিডিল অক্টিভের গা, মানে সব থেকে লোয়েস্ট নোট লেগেছে মিডিল অক্টিভের গা, আর হায়ার অক্টিভের মা। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে সাপোজ আপনি জি শার্পে আপনার ডেলি প্র্যাকটিস পিচ, আর এইটা যদি আপনার লোয়েস্ট নোট গা আর হাইস্ট নোট মা হয়, তো গলাতে ওই গলা জি শার্প পিচে গাইতে এটা খুবই অসুবিধা। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই গানটাকে এফ বা ই কিংবা এফ শার্প একটা দুটো পিচ নিচে নিয়ে আসবো, তাহলে আমাদের জন্য গাইতে কিন্তু কমফোর্ট হয়ে যাবে। অনেক সময় আমরা এই ভুলটা করে ফেলি। গানটা যে কোনো অরিজিনাল পিচ হোক না কেন, মনে করুন আপনি শুনলেন, আর আপনার ডেলি রেওয়াজের যে পিচ, মনে করুন আপনি যে পিচে গান, যে শ্রুতিটা ইউজ করেন, যে স্কেলে গাইছেন, সেই স্কেলেই গানটাকে সেট করে ফেলেন। তার ফলে কি হয়, আপনি সেটাকে নিরীক্ষণ না করেই গাইতে শুরু করেন যে ওই পিচটা আপনার গলার জন্য পারফেক্ট কি পারফেক্ট নয়, আপনার স্কেলে আপনি কতটা কমফোর্ট জোনে ওই গানটাকে গাইতে পারবেন। তার জন্য আপনাকে এই টেকনিক্যালি জিনিসগুলোকে বুঝতে হবে, জানতে হবে, আর তাহলে দেখবেন যে কোনো গান খুব সহজে আপনি পরিবেশন করতে পারছেন আর গাইতে কোনো অসুবিধা হবে না। তাহলে আজকের ক্লাস এত পর্যন্ত। ইফ ইউ ওয়ান্ট টু গেট স্টার্টেড ইউর মিউজিক্যাল জার্নি উইথ আস, সো প্লিজ হোয়াটসঅ্যাপ আস 7869911067 কিংবা 6260971800, এই নাম্বারে আপনারা আমাদের সাথে সম্পর্ক করতে পারেন। যদি এইভাবে প্র্যাকটিক্যাল ম্যানার আর এক্সপার্ট গাইডেন্সের সাথে টেকনিক্যালি আপনি আপনার মিউজিক্যাল জার্নি শুরু করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। সো লেটস স্টার্ট ইউর মিউজিক্যাল জার্নি উইথ আস। আবার ফিরে আসবো এই ধরনের কোনো আপনাদের ফেভারেবল ভিডিও নিয়ে, যেটা আপনাদের বেসিক, আপনাদের ফাউন্ডেশন মজবুত করবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।